রাত 11টা। ডাক্তার ইমতিয়াজ হোসেন গাড়ি থেকে নামলেন। সামনে দাঁড়িয়ে আছে শান্তিনগর মেন্টাল হেলথ ইনস্টিটিউট। ঢাকার বাইরে গাজীপুরের নির্জন এলাকায়। রিসেপশনে বসা নার্স রোকেয়া, মুখে হাসি কিন্তু চোখে একটা অদ্ভুত শূন্যতা। স্যার, স্বাগতম। তবে একটা কথা, রাতে ওয়ার্ড নম্বর 7-এর দিকে যাবেন না। কেন? ওখানে একজন আছেন, রহিম সাহেব। উনি সবাইকে চেনেন, প্রথমবার দেখলেই। সে রাতে ঘুম হলো না। রাত 3টার দিকে করিডোরে পায়ের শব্দ। দরজা খুললেন, কেউ নেই। শুধু দূর থেকে 7 নম্বর ওয়ার্ডের দিক থেকে ভাঙা গলায় একটা গুনগুন শব্দ ভেসে আসছে। আমি তোমাকে চিনি, তুমি জানো না, আমি তোমাকে চিনি। পরদিন সকালে ইমতিয়াজ ফাইল দেখলেন। রোগী মোহাম্মদ রহিম, বয়স 63, ভর্তির তারিখ কালি দিয়ে মোছা। বিশেষ নোট, রোগীর সাথে একা একা কথা বলবেন না, কোনো স্বাক্ষর নেই। ইমতিয়াজ সিদ্ধান্ত নিলেন আজই দেখবেন। ঘরটা ছোট, কোনায় বসে আছেন এক বৃদ্ধ, পাতলা শরীর, সাদা চুল, মেঝের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ছেন। রহিম সাহেব। রহিম সাহেব মেঝে থেকে চোখ তুললেন। ধীরে, তাড়া নেই, চোখে ভয় নেই, আছে ক্লান্তি, অনেক মানুষ দেখার ক্লান্তি। তুমি নতুন ডাক্তার? হাত দিয়ে সামনের জায়গা দেখিয়ে বললেন, বসো। আপনি এখানে কতদিন ধরে আছেন? রহিম একটু মাথা কাত করে যেন প্রশ্নটা পরীক্ষা করছেন। তুমি কি সত্যি জানতে চাও? চোখটা তার সরু হলো। নাকি আমাকে যাচাই করতে আসছো? দুটোই। রহিম সাহেব প্রথমবারের মতো হাসলেন। ভালো উত্তর, সৎ মানুষ। হাসিটা তার মিলিয়ে গেল। এবার সরাসরি প্রশ্ন করলেন, তোমার বাবা কি এখনো নারায়ণগঞ্জের পুরনো বাড়িতে থাকেন? ইমতিয়াজ জমে গেলেন। তিনি কাউকে বলেননি, ফাইলেও নেই। এটা কিভাবে জানলেন? রহিম শান্তভাবে উত্তর দিলেন, যেন সহজ কথা বলছেন। তোমার চোখে আছে। তিনি আবার একটু থামলেন। মানুষের চোখে সব লেখা থাকে, আমি পড়তে পারি। সেদিন রাতে পুরনো ফাইল রুমে একটা ডায়েরি পেলেন, আগের ডাক্তার আসিফ মাহমুদের। প্রথম এন্ট্রি, রহিম সাহেব অসম্ভব বুদ্ধিমান, কিন্তু কিছু একটা আছে যা বুঝতে পারছি না। কয়েক পাতা পরে আরেকটা এন্ট্রি, উনি আমার মায়ের কথা জানেন, আমি কাউকে বলিনি। শেষ এন্ট্রিতে লেখা, রহিম বললেন, তুমি শীঘ্রই থেকে যাবে। এখন আমি নিশ্চিত না আমি কি ডাক্তার নাকি পেশেন্ট। বাকি সব পাতা ছেঁড়া। ডাক্তার আসিফ কোথায়? স্যার, ডাক্তার আসিফ এখানেই আছেন, ওয়ার্ড 3-এ পেশেন্ট হিসাবে। ইমতিয়াজ রওনা দিলেন। আসিফ বিছানায় বসে দেয়ালের দিকে তাকিয়ে, চোখ খোলা, কিন্তু যেন দেখছেন না। রহিমের ব্যাপারে জানতে চাই। ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। কেন? রহিম সত্যিই পড়তে পারে, কিন্তু সমস্যা সেটা না। সমস্যা হলো ও লেখেও। মানে? তোমার ভয়গুলো, তোমার গোপন কথা বের করে নেয়। তারপর তুমি নিজেই বুঝতে পারো না কোনটা তোমার চিন্তা, কোনটা ওর দেওয়া। রহিম আমাকে বলেছিল আমি যে গবেষণাপত্রটা লিখেছিলাম, যেটা আমার পুরো কেরিয়ার দাঁড়িয়ে, সেটার ডেটা আমি নিজেই জানতাম মিথ্যে। ছোট একটা ভুল না, সচেতন জালিয়াতি। কাউকে বলিনি কোনোদিন। রহিম প্রথমবার দেখেই বলল, শুধু বলল না, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমি কতটা ভেতর থেকে জানতাম। নিজেকে যখন আর অস্বীকার করতে পারলাম না, তখন আর বাইরে থাকার কোনো মানে রইল না। তুমি এখানে আসার আগে মনে হয়েছিল চাকরিটা নেওয়া ঠিক হবে না। তুমি কি মনে করতে পারছো ঠিক কেন এসেছিলে?
এখানের বেতন ভালো, কিন্তু ইমতিয়াজের মাথায় একটা ঝাপসা অনুভূতি। সে রাতে ইমতিয়াজ আবার গেলেন রহিমের কাছে। ইমতিয়াজের বুকের ভিতর কিছু একটা ভেঙে পড়ল। আপনি কি সত্যিই মানুষের মাথায় ঢুকতে পারেন? রহিম সাহেব একটু বিরক্ত নিয়ে বললেন, কিন্তু ধৈর্য হারালেন না। মাথায় ঢোকা, এটা সিনেমার ভাষা। তারপর সহজভাবে বললেন, আমি শুধু দেখি প্যাটার্ন, কথা বলার ধরন, চোখের নড়াচড়া, শ্বাসের ছন্দ। তারপর তিনি শান্তভাবে বললেন, 40 বছর ধরে মানুষ পড়ছি। তাহলে তো আপনি পাগল না। আপনি এখানে কেন? রহিম একটু থামলেন। এই প্রশ্নটা আগেও এসেছে, কিন্তু উত্তর দেওয়া হয়নি ভালো করে। কারণ আমি একটা ভুল করেছিলাম। তারপর তিনি সোজা হয়ে বসলেন। তারপর বললেন, এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার করিম সাহেবকে বলেছিলাম তার আসল সত্যটা। গলায় তার তিক্ততা নেই, শুধু তথ্য। বলেছিলাম তাকে যে তিনি পেশেন্টদের সুস্থ করতে চান না তারা চলে যাক। তিনি চাইতেন তারা সবাই এখানে থাকুক। টাকা টাকা। এবং উনি আপনাকে এখানে বন্দি করলেন? রহিম সাহেব এবার ছোট্ট একটু তিক্ত হাসি দিলেন। পাগলের কথা কেউ বিশ্বাস করে না। একটু থামলেন তিনি, এবার অন্য সুরে বললেন, তুমি কি সত্যিটা জানতে চাও, তোমার আসল সত্যটা? বলুন তো। রহিম ধীরে স্পষ্ট করে বললেন, তুমি এখানে এসেছ কারণ তোমার বাবা এক সময় এই হাসপাতালে ছিলেন পেশেন্ট হিসাবে। তিনি চোখ না সরিয়ে আবার বললেন, তুমি জানতে চাও কি হয়েছিল তার সাথে? এটা সত্যি না। রহিম নরমভাবে আবার বললেন, তোমার মা কি কখনো বলেছেন বাবা কোথায় ছিলেন সেই 2 বছর? তারপর একটু থেমে বললেন, তোমার মা কি কখনো হঠাৎ চুপ হয়ে যেতেন, কোনো কথা বলতে গিয়ে থেমে যেতেন, যেন বললে অনেক কিছু বলতে হবে? হ্যাঁ, বাবার কথা বললেই মা পিঠ ঘুরিয়ে নিতেন। রহিম এবার একদম শান্তভাবে মমতা মাখা কণ্ঠে বলল, মানুষ শুধু ভুলে যায় না, কখনো কখনো না বলাটাই তাদের বেঁচে থাকার উপায়। ইমতিয়াজের বুকের ভিতর কিছু একটা ভেঙে পড়ল। রাত 2টা। ফাইল রুম। একটা পুরনো আলমারির পিছনে একটা ফাইল। নাম মোস্তাক আহমেদ। এটা তার বাবার নাম। ভর্তির কারণ পারিবারিক সংকট, স্ত্রীর অনুরোধ। চিকিৎসকের নোট, রোগী সুস্থ, কোনো মানসিক রোগ নেই, তবুও পরিবার নিতে আসছেন না। শেষ লাইনে লেখা, রোগী নিখোঁজ, তদন্ত চলছে, তদন্তের পাতাটা ছেঁড়া। আসিফের ঘরে গেলেন ইমতিয়াজ। মেঝের 3য় টাইলসের নিচে একটা খাম, ভিতরে কাগজের পর কাগজ, একটা প্যাটার্ন। যেসব পেশেন্ট নিখোঁজ হয়েছেন তারা সবাই হয় করিম সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন অথবা বিপজ্জনক সত্য জেনে গেছেন। তার বাবার নামও আছে এখানে। রাত 4টা। ইমতিয়াজ সরাসরি করিমের অফিসে। করিম সাহেব যেন অপেক্ষা করছিলেন। আমার বাবা এখানে ছিলেন এবং নিখোঁজ হয়েছেন। হ্যাঁ। এত সহজ স্বীকারোক্তি। ইমতিয়াজ থমকে গেলেন। কেন? কিছু পেশেন্ট এমন পরিবার থেকে আসতো যারা চাইতো তারা ফিরে না আসুক। সম্পত্তি, বিয়ে, ব্যবসা, নানা কারণ। আমরা সেই সেবা দিতাম, এখন আর দেই না। কিন্তু পুরনো পাপ মোছা যায় না। আমার বাবা কোথায়? জানি না, সত্যিই জানি না। সে পালিয়ে গিয়েছিল। আমাকে এখানে পাঠালো কে? তুমি নিজে আবেদন করেছিলে। না, কেউ একজন বলেছিল এই আবেদনের কথা, কিন্তু কে? মাথায় আবার সেই ঝাপসা অনুভূতি। ইমতিয়াজ বেরিয়ে আসছেন করিমের অফিস থেকে। করিডোরে রোকেয়া দাঁড়িয়ে। তুমি কতদিন ধরে অপেক্ষা করছিলে? আমার বয়স যখন 12 তখন থেকে বাবাকে এখানে রেখে যায় তারা। আমি আর মা বাইরে, বাবা ভেতরে।
প্রতি সপ্তাহে আসতাম। একদিন আর আসতে দিল না, বলল বাবা নাকি বিপজ্জনক। আমি নার্সিং পড়েছি শুধুমাত্র এই হসপিটালে ঢোকার জন্য, অন্য কোনো কারণ ছিল না। ইমতিয়াজ কিছু বললেন না, বলার ছিল না কিছু। ইমতিয়াজ ছুটলেন রহিমের কাছে। আপনি কি এখানে আমাকে পাঠিয়েছেন? রহিম সাহেবের তাড়া নেই, বললেন, বস। বলুন। রহিম সাহেব ধীরে স্মৃতি থেকে বের করে আনছেন। তোমার বাবা এখানে থাকার সময় আমার বন্ধু ছিলেন। পালানোর আগে বলে গিয়েছিলেন তার একটা ছেলে আছে, বড় হলে হয়তো সত্যটা জানতে চাইবে। আপনি কিভাবে খবর দিলেন? রহিম সাহেব সামান্য হেসে বললেন, রোকেয়া, সে সে আমার মেয়ে। ঘরটা যেন কেঁপে উঠল। নার্স রোকেয়া যে প্রথম রাতেই বলেছিল ওয়ার্ড নম্বর 7-এ না যেতে, সেই কি পথ দেখিয়ে এনেছিল? রহিম সাহেব আবার বললেন, আমি জানতাম তুমি এলে সত্যটা বের করতে পারবে। তোমার ভিতরে রাগ আছে, সত্যি জানার ক্ষুধা আছে। তাহলে আপনি কি সত্যিই অসুস্থ? রহিম সাহেব দীর্ঘ ক্লান্ত হেসে তারপরে বললেন, আমি 30 বছর এই দেয়ালের মধ্যে আছি। তুমি বলো, সুস্থ থাকা কি সম্ভব? ইমতিয়াজ কাগজগুলো নিয়ে পরদিন বেরিয়ে গেলেন। করিম সাহেবকে সরিয়ে দেওয়া হলো, আসিফকে ছাড়া হলো। রহিম থাকলেন, তার কোথাও যাওয়ার নেই। ইমতিয়াজ শেষবার দেখতে গেলেন। আমার বাবাকে কি কোনোদিন খুঁজে পাবো? রহিম সাহেব অনেকক্ষণ চুপ, তারপর বললেন, তোমার বাবা বেঁচে আছেন। একটু থামলেন তিনি, কিন্তু তিনি ফিরতে চান না। কারণ যে সত্যটা তিনি বহন করছেন সেটা পরিবারকে ভাঙবে, পরিবারকে ভাঙে ফেলতে চান না তিনি। কোন সত্যি? রহিম সাহেব শেষবারের মতো সরাসরি বললেন, তোমার মা জানতেন। ইমতিয়াজ দাঁড়িয়ে রইলেন। রহিম আর কিচ্ছু বললেন না। বাইরে ভোরের আলো ফুটছে। ইমতিয়াজ গেট পেরিয়ে গেলেন সেই প্রশ্নটা বুকে নিয়ে, যেটার উত্তর তিনি হয়তো কোনোদিন চাইবেন না।